আমাদের ম্যাথের আজকে জার্নির কিন্তু সেকেন্ড স্টেশন। ভাগ দিলে কত তাড়াতাড়ি ভাগ করতে পারি, ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল, এবং তারপরে আসবে স্কোয়ার এবং কিউব। শর্টকাট ওয়েতে কীভাবে তাড়াতাড়ি করে এগুলো করতে পারবো সেগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাস। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ রেলওয়ে জার্নি উইথ সৌরভ স্যার, অর্থাৎ আমাদের ম্যাথের আজকে জার্নির কিন্তু সেকেন্ড স্টেশন। অর্থাৎ সেকেন্ড স্টেশনে আমরা কিভাবে উত্তীর্ণ হব সেই বিষয় কিন্তু আজকে আমাদের আলোচনা হবে, এবং এই আলোচনার কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল, এবং তারপরে আসবে স্কোয়ার এবং কিউব। অর্থাৎ ডিভিজিবিলিটি রুল বলতে কোনো সংখ্যাকে কিভাবে ভাগ দেওয়া যায়, ভাগ দিলে কত তাড়াতাড়ি ভাগ করতে পারি, কি কি সংখ্যা বা কি কি টেকনিক দিয়ে আমরা তাড়াতাড়ি করে ভাগ করতে পারি বা কি কি জিনিস মাথায় রাখতে পারি, এই জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তারপরে স্কোয়ার এবং কিউবের ক্ষেত্রেও আমরা এটা নিয়ে আলোচনা করব যে কোনো সংখ্যার স্কোয়ার কত তাড়াতাড়ি বার করা যায়, কিউব কত তাড়াতাড়ি বার করা যায়। অর্থাৎ আমরা লম্বা লম্বা গুণ না করে ট্র্যাডিশনাল নিয়মের বাইরে গিয়ে শর্টকাট ওয়েতে কীভাবে তাড়াতাড়ি করে এগুলো করতে পারবো সেগুলো নিয়ে কিন্তু আজকের ক্লাস। চলো তাহলে আমরা আস্তে আস্তে প্রথম স্লাইডটাতে চলে আসি। দেখো, আমাদের প্রথম যে স্লাইডটা সেখানে আমাদেরকে আগে এটা জানতে হবে যে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ কাকে বলে। ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের একটা কমপ্লিট ধারণা তোমাদেরকে অতি অবশ্যই কিন্তু অঙ্কতে আগে থাকতে হবে, কারণ এটাই কিন্তু আমাদের ভাগ করার ক্ষেত্রে একদম বেসিক নিয়ম হিসেবে চলে আসে। যারা ইংলিশে দেখতে চাও তারা এখানে দেখতেই পাচ্ছ ভাজ্যকে ডিভিডেন্ড, ভাজককে ডিভিজার, ভাগফলকে কোশেন্ট এবং ভাগশেষকে রিমাইন্ডার বলা হয়। এই আকারটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করব, দেখো ভাগ করার ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাথমেটিক্সের ক্যালকুলেশনে সবথেকে বেশি সমস্যা হয়। যোগ আমরা সহজেই করে ফেলতে পারি, গুণও কিন্তু আমরা অতি সহজে করে ফেলতে পারি, কিন্তু ভাগ করতে গিয়েই কিন্তু আমাদের সবথেকে বেশি প্রবলেম হয়, এবং ভাগ জাতীয় জিনিস থেকেই কিন্তু সবথেকে বেশি পরীক্ষায় কোশ্চেনও তৈরি হয়। তাহলে আমাদের প্রথম যে একটা এক্সাম্পল হিসেবে লেখা আছে, যেমন ধরো এখানে দেওয়া আছে ভাজ্য 100, ভাজক 20, ভাগফল 5। এটাকে যদি আমরা সাজাই এরকমভাবে, তাহলে ব্যাপারটা কি আসছে, এই যে 20কে দিয়ে আমরা ভাগ করছি, অর্থাৎ এই 20টাকে আমরা বলি ভাজক, ভাজক বা ডিভিজার। মাঝখানের যে সংখ্যাটা আসছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ভাজ্য বা ডিভিডেন্ড, অর্থাৎ এই 100। আর যত দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা কি বলা হয়, সেই সংখ্যাটাকে বলা হয় ভাগফল বা কোশেন্ট, এবং ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার। তাহলে আমরা যখন 20কে দিয়ে 100কে ভাগ করছি 20 দিয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 20 100 হয়। আমরা প্রত্যেকেই জানি নামটা পড়লে 5 দিয়ে 20 গুণ করলে 100, ভাগশেষ থাকে 0। সেটাই আমাদের কিন্তু এখানে লেখা হয়েছে। অর্থাৎ এখানে 20 হয়ে গেল কি ভাজক, 100 হয়ে গেল কি ভাজ্য, 5 হয়ে গেল কি ভাগফল, এবং 0 হয়ে গেল আমাদের ভাগশেষ। এরকমভাবে কিন্তু তোমরা যে কোনো বেসিক ভাগের কিন্তু এটা নিয়ম, আমরা একদম আমাদের প্রিলিমিনারি লেভেলে ছোটোবেলাতে এই জিনিসটা আমরা করে থাকি, প্রাইমারি লেভেলের জিনিস একদম। এবং বিলিভ মি, যে কোনো কম্পিটিটিভ ম্যাথ কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকেই শুরু হয়। মাধ্যমিক স্তরের সেই বিশাল বিশাল শক্ত অঙ্ক কিন্তু এখানে থাকে না। এই অঙ্কও কিন্তু পরীক্ষায় এসছে, তুমি বললে বিশ্বাস করতে পারবে না যে এরকম তোমাকে দিয়ে দিয়েছে ডিভিজার 15, কোশেন্ট 5, রিমাইন্ডার 10, তাহলে ডিভিডেন্ড কত হবে, মানে ভাজ্য তোমার কাছে জানতে চেয়েছে, তোমাকে ভাজক 15, ভাগফল 5, ভাগশেষ 10 তোমাকে দিয়ে দিয়েছে। কিভাবে আমরা করব, তাহলে আমরা একটা নিয়ম তোমাদেরকে আমি বলে রাখি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ভাজকের সাথে যদি আমরা ভাগফলকে গুণ করে দিই, ভাজকের সাথে যদি আমরা ভাগফলকে গুণ করে দিই এবং তার সাথে যদি আমরা ভাগশেষকে যোগ করে দিই, অর্থাৎ এটাকে গুণ করে দেবো এবং এটাকে যোগ করে দেবো, তাহলেই আমরা ভাজ্য পেয়ে যাব, তাই তো। যদি আমি তোমাদেরকে এখানে বলি যে আমরা যদি এখানে লিখি ভাজক, তার সাথে যদি আমরা ভাগফলকে গুণ করে দিই, তারপরে আমরা লাস্টে যদি ভাগশেষকে যোগ করে দিই, তাহলে যে রেজাল্টটা পাবো সেটাই তো আমাদের কাছে চলে আসবে ভাজ্য। তাহলে আমাদের এখানে ভাজ্য জানতে চেয়েছে, আমরা ভাজকের সাথে ভাগফল গুণ করে দেবো, তাহলে 15 সাথে 5 যদি আমরা গুণ করে দিই
তাহলে 5 আর 15 গুণ করলে কত হয় 75, তার সাথে যদি আমরা 10 যোগ করে দিই তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে কত 85। তাহলে আমরা এখান থেকে ডিভিডেন্ড কত পেয়ে যাচ্ছি 85, বা ডিভিডেন্ড এখানে আমরা লিখে ফেলতে পারি, তার মানে 85 চলে এলো। অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, ভাজকের থেকে কিন্তু ভাগফল এই ভাগশেষ কখনো বেশি হবে না, ভাজকের থেকে কিন্তু ভাগশেষ কোনো অবস্থাতেই কিন্তু বেশি হবে না। বোঝা গেছে? এই একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু এই ফর্মুলাটা, যেটা কিনা একদম ছোটোবেলাকার বেসিক ফর্মুলা, যারা অঙ্কে একদম নতুন দেখছো তাদেরকে এটা খুবভাবে সাহায্য করবে। ছোটোবেলা যারা হয়তো পড়েছো ভুলে গিয়ে থাকতে পারো, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট স্লাইড চলো আমরা দেখি কি। নেক্সট স্লাইড যখন আমরা দেখব তখনই আমাদের যে মেন টপিকটা চলে আসবে, যেখান থেকে প্রচুর পরিমাণে আগের বছর এনটিপিসিতে অঙ্ক এসেছিল, সেই চ্যাপ্টারটার নামই হচ্ছে কি বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম থেকে ডাইরেক্টলি প্রচুর পরিমাণে আগের বছর এনটিপিসিতে অঙ্ক এসছে, এবং তোমরা বিশ্বাস করো এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা কিন্তু অঙ্কের আমাদের একদম প্রথম ডে থেকে নিয়ে লাস্ট ডে অবধি সমস্ত চ্যাপ্টারের হেল্পিং হ্যান্ড হিসেবেও সাহায্য করে। অর্থাৎ অঙ্ককে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই চ্যাপ্টারটার জুড়ি মেলা ভার। অর্থাৎ এই চ্যাপ্টারটা যে ভালো করে নখদর্পণে রাখতে পারে তার কিন্তু ক্যালকুলেশনের স্পিড অন্যদের থেকে অনেক বেশি হয়, হিসাব করার স্পিড অনেকের থেকে অনেক বেশি হয়। কীরকমভাবে হয়? যেমন দেখো, প্রথমেই আমাদেরকে লেখা আছে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আমরা একটু আগের ক্লাসে পড়েছি যে জোড় সংখ্যা কাকে বলে, আমরা প্রত্যেকেই আগের ক্লাসে জোড় সংখ্যা পড়েছি। তো 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটাই খুব সহজ। যে কোনো সংখ্যা যদি কিনা সেটা লাস্টে 2 বা জোড় সংখ্যা থাকে তাহলেই সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। কি বলছে? যদি সংখ্যাটির শেষ বা একক অঙ্ক 0 বা জোড় সংখ্যা হয়, 0 হতে পারে বা কোনো জোড় সংখ্যা হতে পারে, তাহলেই সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, আমরা আগের ক্লাসেই পড়েছি। সুতরাং যদি লাস্ট সংখ্যাটা 0 থাকে বা যদি লাস্ট সংখ্যাটা 2, 4, 6, 8 এদের মধ্যে থাকে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট যে টপিকটা আমাদের চলে আসবে সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। দেখো, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম পড়বার সময়তে আমাদেরকে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, তোমাকে যত বড়ই সংখ্যা তোমাকে দিক, সেই সংখ্যাগুলোর যোগফল, ডিজিটগুলোর যোগফল যদি কমপ্লিটলি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই গোটা সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, তোমাকে ভাগ করে দেখার দরকার নেই। কিভাবে? যেমন ধরো আমি এখানে একটা সংখ্যা লিখেছি 1510272, অর্থাৎ 1,51,272। এই যে সংখ্যাটা এখানে লেখা আছে, এই সংখ্যাতে 1510272 এইগুলোকে যোগ যদি করি প্রত্যেকটা ডিজিটকে, তাহলে আমি পাচ্ছি কত 18। তো 18কে তো আমরা খুব সহজেই 3 দিয়ে ভাগ করতে পারি, নামতা পড়লেই 3, 6, 18 হয়ে যায়। তাহলেই কিন্তু আমাদের ভাগ মিলে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের আর এইটা ক্যালকুলেশন করে দেখার দরকার নেই। তাহলে আমি কি এত বড় সংখ্যাকে ভাগ করব 3 দিয়ে? না। এত বড় সংখ্যাকে 3 দিয়ে ভাগ করব না, একদমই না। আমি এরকম করে ইউনিট ডিজিটগুলোকে যোগ করব এবং কমপ্লিট যে রেজাল্টটা বেরোবে সেটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এই পুরো নাম্বারটা 3 দিয়ে ভাগ চলে যাবে। বোঝা গেছে? এই টেকনিকগুলোই তোমাদের কিন্তু অঙ্ক যখন তোমরা কাটাকুটি করবে তখনও কিন্তু তোমাদেরকে বিপুলভাবে সাহায্য করবে। অর্থাৎ ডাইরেক্ট তোমরা কাটাকুটি করতে পারবে এই নিয়মটা অ্যাপ্লাই করার মাধ্যমে। বোঝা গেছে প্রত্যেকের? তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে ডিজিটগুলোকে আমরা যোগ করব এবং যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলেই সেই নাম্বারটা 3 দিয়ে ভাগ যাবে, যত বড়ই সংখ্যা হোক না কেন। যদি এখান থেকে নিয়ে এত বড় সংখ্যা থাকে তার ক্ষেত্রেও একই নিয়ম অ্যাপ্লিকেবল হবে। বোঝা গেছে প্রত্যেকের? এরপরে আমাদের কি চলে আসছে? 4-এর নিয়ম। তাহলে 4-এর নিয়ম কি বলছে? 4-এর নিয়ম বলছে 2-এর নিয়মের ক্ষেত্রে খেয়াল করে দেখো, লাস্ট ডিজিটটা বা ইউনিট ডিজিটটা খালি আমি দেখছিলাম যে 2 দিয়ে ভাগ যায় কিনা। 4-এর ক্ষেত্রে কিন্তু একটু স্লাইটলি চেঞ্জ হয়ে যাবে। 4-এর ক্ষেত্রে আমি এটা দেখব যে লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যায় কিনা। অর্থাৎ একটা এক্সাম্পল ধরো তোমাদের সাথে আমি যদি দিই 4, 5, 8, 5, 6, লাস্টে দেওয়া আছে 4, 8। তাহলে আমি খালি লাস্টের দুটো সংখ্যা দেখব 4 দিয়ে ভাগ যায় কিনা। যদি লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ চলে যায়
তাহলেই পুরো নাম্বারটা কিন্তু 4 দিয়ে কেটে যাবে। তখন কাটাকুটি করবার ক্ষেত্রে আমি 2 দিয়ে কেটে আবার 2 দিয়ে কাটবো সেটা করবো না, ডাইরেক্ট 4 দিয়ে কাটবো। লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলেই পুরো কমপ্লিট নাম্বারটা 4 দিয়ে ভাগ যাবে। এবং তাছাড়া এমন কোনো নাম্বার যে নাম্বারটা লাস্টে ধরো দুটো শূন্য আছে তাহলেও কিন্তু সেই নাম্বারটা 4 দিয়ে ভাগ যাবে, কমপ্লিটলি 4 দিয়ে ভাগ যাবে, সেই নাম্বারটাও কিন্তু কমপ্লিটলি 4 দিয়ে ভাগ যাবে। দেখো এখানে সেটাই লেখা আছে এবং কিছু এক্সাম্পল দেওয়া আছে। যদি সংখ্যাটির শেষ দুটি অঙ্ক 0 কিংবা 4 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। প্রত্যেকের ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বোঝা গেছে। চলো তাহলে নেক্সট টপিকে আমরা চলে আসি। নেক্সট যে রুলটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে 5-এর বিভাজ্যতার নিয়ম। 5-এর বিভাজ্যতার নিয়ম কিন্তু খুব সহজ, তোমরা প্রত্যেকেই কিন্তু এটা করেছো। 5-এর বিভাজ্যতার নিয়ম কি বলছে, যে কোনো সংখ্যা লাস্টে যদি 5 or 0 থাকে, শেষ সংখ্যাটা বা শেষ ডিজিটটা যদি 5 থাকে বা 0 থাকে তাহলেই কিন্তু সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। যেমন ধরো এখানে এক্সাম্পলে লেখা আছে 0 আর এখানে এক্সাম্পলে লেখা আছে 5, অর্থাৎ লাস্ট ডিজিট যদি 0 হয় অথবা লাস্ট ডিজিট যদি 5 হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা হলেই কিন্তু সেই সংখ্যাটা 5 দ্বারা কমপ্লিটলি ভাগ হয়ে যাবে। বোঝা গেছে? 5-এর নিয়মটা খুবই সহজ। নেক্সট যে আমাদের নিয়মটা চলে আসছে সেটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 6 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইতিমধ্যে কিন্তু আমরা 2 আর 3, 4, 5 পড়ে নিয়েছি। 6-এর ক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখবে, 6-এর ক্ষেত্রে যদি আমরা 2 আর 3-এর নিয়মটাকে মাথায় রাখতে পারি তাহলে এই 6-এর নিয়মটা খুব সহজ। নিয়ম কি বলছে? বলছে যদি কোনো সংখ্যা ভাগ করার ক্ষেত্রে 2-এর নিয়মটাও ফলো করে আর 3-এর নিয়মটাও ফলো করে তাহলে সেই সংখ্যাটা 6 দ্বারা ভাগ হবে। যেমন ধরো এনটিপিসি পরীক্ষা, যদি কোনো একটা ডিপার্টমেন্টে তোমার টাইপিং আছে তো তোমাকে লেখা পরীক্ষাতেও পাস করতে হবে, টাইপিংও পাস করতে হবে। তুমি যে কোনো একটা স্টেজে পাস করলে একটা স্টেজে পাস করলে না, তাহলে যেরকম আলটিমেটলি তোমার চাকরিটা হবে না, ঠিক সেরকম যদি কোনো নিয়ম তোমাকে 6 দ্বারা ভাগ দিতে হয় তাহলে সেটাকে 2 দিয়েও ভাগ দিতে হবে, 3 দিয়েও ভাগ দিতে হবে। যখন দুটো নিয়মই অ্যাপ্লাই হবে তখন সেটা 2 × 3-এর গুণফল অর্থাৎ 6 দিয়ে ভাগ হয়ে যাবে। তখন কিন্তু সেটা 2 এবং 3-এর গুণফল 6 দিয়ে ভাগ হয়ে যাবে। যেমন ধরো আমি এখানে একটা সংখ্যা লিখেছি 1, 8, 4, 0, 3, 2। আমি তো দেখতে পাচ্ছি 2-এর নিয়ম অর্থাৎ লাস্টের সংখ্যাটা যদি 2 বা জোড় সংখ্যা হয় বা 2 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 2 দিয়ে ভাগ যাবে। তাই এটা তো দেখেই বুঝতে পারছি 2 দিয়ে তার মানে ভাগ যাচ্ছে, 2-এর রুলটা পাস করে গেল। এবারে 3-এর নিয়মের ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে ডিজিটগুলোকে যোগ করতে হবে। তাহলে এখানে ডিজিটগুলোকে যদি যোগ করি আমি কি পাচ্ছি? 8 আর 1 9, 9 আর 4 13, 13-র সঙ্গে 0 যোগ করলে 13, 13 আর 3 16, 16 আর 2 18, অর্থাৎ ইউনিটগুলো যোগ করলে আসছে আমার 18। আর 18কে তো 3 দিয়ে ভাগ দেওয়া যায়, রেজাল্ট হয় 6। তাহলে এটা 3 দিয়েও যখন ভাগ যাচ্ছে তার মানে 3-এর নিয়মে পাস করে গেল। তাহলে যে সংখ্যাটা 2-এর নিয়মও পাস করছে 3-এর নিয়মও পাস করছে, অর্থাৎ 2 × 3-এর গুণফল 6-এর নিয়মও পাস করে যাবে। প্রত্যেকে বোঝা গেছে কি নিয়ম? তাহলে 6-এর নিয়মটা খুবই সহজ, 2 এবং 3 উভয়ের নিয়মে যদি হয় তখন সেটা 6-এর নিয়ম অ্যাপ্লিকেবল হবে। এরপরে আমাদের কি চলে আসছে? 7 বাদ রেখে 8-এর নিয়ম চলে আসছে। 7-এর নিয়মটা নিয়ে তোমাদের কাছে আমি আসছি। 8-এর নিয়মটা কি বলছে? বলছে যদি সংখ্যাটির শেষ 3টি সংখ্যা, দেখো 2-এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম শুধুমাত্র লাস্ট একটা সংখ্যা বলেছিল, লাস্ট 1 ডিজিট। 4-এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যে লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ যেতে হবে। আর 8-এর ক্ষেত্রে আমাকে লাস্ট 3টে ডিজিটকে আমাকে 8 দিয়ে ভাগ যেতে হবে। 2-এর ক্ষেত্রে লাস্ট একটা ডিজিটকে 2 দিয়ে, 4-এর ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে, 8-এর ক্ষেত্রে লাস্ট 3টে ডিজিটকে 8 দিয়ে। 2-এর ক্ষেত্রে লাস্টে একটা শূন্য থাকলেই হতো, 4-এর ক্ষেত্রে লাস্টে দুটো শূন্য থাকতে হতো, 8-এর ক্ষেত্রে লাস্টে 3টে শূন্য থাকতে হবে। দেখো এখানে সেটাই লেখা আছে, যদি সংখ্যাটির শেষ 3টি অঙ্ক 0 কিংবা 8 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা এক্সাম্পলে লেখা আছে 28,000। দেখো এখানে লাস্টে কটা সংখ্যা দেওয়া আছে? 3টে শূন্য আছে। 28,000-এর মধ্যে লাস্টে 3টে শূন্য আছে, আমার আর দেখার দরকার নেই, এটা 8 দিয়ে ভাগ যাবেই। এখানে আরেকটা এক্সাম্পল লেখা আছে 3, 2, 2, 4, 8।
এর আগে সংখ্যাটা যত বড়ই থাক না কেন, 1 2 3 4 5 6 যত বড় থাক না কেন, আমি শুধুমাত্র লাস্ট 3টে সংখ্যা দেখবো 8 দিয়ে ভাগ যায় কিনা। 248কে তো 8 দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে 248কে যদি 8 দিয়ে ভাগ দিলে ভাগ চলে যায়, তাহলে এই কমপ্লিট নাম্বারটাও কিন্তু 8 দিয়ে ভাগ হয়ে যাবে। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে এটাই বলতে চাইছি, এর আগে যত বড় সংখ্যা থাক না কেন, যদি শেষ 3টে সংখ্যা 3টে শূন্য বা 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যায়, তাহলেই পুরো নাম্বারটা 8 দিয়ে ভাগ হয়ে যাবে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। যদি এই ব্যাপারে কারোর কোনো ডাউট থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখবে। নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমাদের যে নিয়মটা দেখতে চলেছি সেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলছে? 3-এর মতনই, 3-এর ক্ষেত্রে আমরা সবগুলোকে যোগ করে ডিজিটগুলোকে 3 দিয়ে ভাগ করছিলাম, 9-এর ক্ষেত্রে সম্পূর্ণভাবে আমরা সব ডিজিটগুলোকে যোগ করে 9 দিয়ে ভাগ করব। তাহলে আমরা সমস্ত সংখ্যাগুলোকে বা সমস্ত ডিজিটগুলোকে যোগ করে যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা ভাগ চলে যাবে। আমাকে আর এত বড় একটা সংখ্যাকে 9 দিয়ে ভাগ যায় কিনা দেখার জন্য ভাগ করে দেখার দরকার নেই। ধরো 1 6 5 6 2 8 8, এত বড় সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা বা 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে কিনা আমি কি ভাগ করে দেখব? না, আমি যোগ করব। দেখো এখানে 1 যোগ 6 যোগ 5 যোগ 6 যোগ 2 যোগ 8 যোগ 8, এইরকমভাবে যোগ করে যদি আমি, তাহলে আমার আসছে 36। আর 36কে তো 9 দিয়ে ভাগ করা যায়, 4 9 36, তোমরা প্রত্যেকেই জানো। তাহলেই কিন্তু এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ চলে যাবে, অর্থাৎ এই নাম্বারটা কিন্তু 9-এর ডিভিজেবল হবে, 9 দিয়ে ভাগ যাবে। ডাইরেক্ট অঙ্কও আসে, কাটাকুটি করবার ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কগুলো সাহায্য করে। কেমন ডাইরেক্ট অঙ্ক আসে সেই অঙ্কও আমি তোমাদেরকে দেখাবো, আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে পরীক্ষার জন্য তোমাদেরকে কতটা প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে এগোতে হবে। নেক্সট আমাদের যে স্লাইডটা সেটা হচ্ছে 10-এর বিভাজ্যতার নিয়ম। 10-এর বিভাজ্যতার নিয়মটাও খুব সহজ। যদি কোনো সংখ্যার লাস্ট সংখ্যাটা শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটা 10 দিয়ে ভাগ যাবে। লাস্টের একটা ডিজিট যদি শূন্য হয়, তাহলে সেই নাম্বারটা কিন্তু 10 দ্বারা ভাগ যাবে। যেমন ধরো এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, যদি একটা শূন্য থাকে তাহলেই সেই নাম্বারটা 10 দিয়ে ভাগ যাবে। এখানে আর বেশি কিছু দেখার দরকার নেই। আশা করি তোমাদের এই নিয়মগুলো বোঝা গেছে। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টার থেকে রিমাইন্ডারের কি কি অঙ্ক আসতে পারে আমি তোমাদেরকে একটু অন্যরকম জিনিস একটু দেখাই, একঘেয়েমি যাতে না চলে আসে। এরকম অঙ্ক আসতে পারে যে রিমাইন্ডার কি হতে পারে। দেখো এই সংখ্যাটাতে 120 আর 125 যোগ করতে দিয়েছে আমাকে। তো 120 আর 125 যোগ করে যদি আমাকে 11 দিয়ে ভাগ করতে হয়, আমি এখানে দেখতে পাচ্ছি এটা আমার 245 হচ্ছে টোটাল, তাই তো? 120 আর 125 যোগ করলে 245, একে আমাকে যদি 11 দিয়ে ভাগ করতে হয় আমি খুব সহজেই ভাগ করতে পারবো। 11 দুগুণে 22 হচ্ছে, তাহলে এখানে আবার 25 নামলো, 11 দুগুণে আবার 22 করলাম, আমার রিমাইন্ডার বেরোলো 3। আমার রিমাইন্ডার বেরোলো কত না 3। এই অঙ্কটাকে তুমি ডাইরেক্টলি এরকম করে যোগ না করে এরকমভাবেও করতে পারো। ধরো একটা সংখ্যা 120 আছে, তাকে তুমি 11 দিয়ে ভাগ করো। তুমি যদি 11 দিয়ে একে ইন্ডিভিজুয়াল ভাগ করো, তাহলে এটা কত আসছে? 11 10-এ 110, তার মানে ভাগশেষ আসছে এখানে 10। তারপরে 125কে যদি আমরা ভাগ করি, তাহলে আমার কত আসছে? 4। তাহলে দেখো প্রথম কেসে আমার ভাগশেষ এসছে 10, দ্বিতীয় কেসে আমার ভাগশেষ এসছে 4। তাহলে 10 আর 4 যদি আমরা যোগ করি আমাদের কত রেজাল্ট আসছে? 14। তো 14 তো 11 থেকে বড়, তাহলে আবার 14কে তোমরা 11 দিয়ে ভাগ দিয়ে দাও। কত হয়? 11 1-কে 11, তাহলে তোমাদের এখানে কত চলে এলো? 11 1-কে 11 করলে 3 ভাগশেষ চলে এলো। এরকমভাবেও তোমরা করতে পারো। এখন তোমরা বলতেই পারো স্যার এই নিয়মটা তো সোজা, এই নিয়মটা কেন করব? অবশ্যই না। তোমাদেরকে যদি এত বড় সংখ্যা একটা দিয়ে দেয়, 120 যোগ 125 যোগ এরকম করতে করতে ধরো এত বড় একটা সংখ্যা দিয়ে দিল, যেখানে অনেকগুলো পরপর যোগ দেওয়া আছে, তখন তোমরা কিভাবে করবে? তখন তোমরা কি সব সংখ্যাগুলোকে এরকম করে যোগ করবে? না, তখন আমরা এই ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করব এবং তাড়াতাড়ি করে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ তোমাদেরকে দেখালাম। এরকম করে প্রত্যেকটার আলাদা আলাদা করে তোমরা রিমাইন্ডার বার করবে, দিয়ে রিমাইন্ডারগুলোকে যোগ করে দিয়ে সেটা যদি 11 থেকে যেমন যদি বড় হয়ে গেল, আবার ওই যে আমি ভাগ করে আবার ছোট করে নিলাম, ছোট যেটা সেটা ভাগশেষ। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করা যায় এবং এই পরীক্ষায় রেলের পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুব এদের প্রিয় কোশ্চেন।
ধরো আমি তোমাদেরকে আরেকটা যদি অঙ্ক দেখাই, যোগের জায়গায় এখানে কি আছে, এখন গুণ আছে, এই অঙ্কটা তখন কি করবে, তাহলে কি এই সংখ্যাগুলোকে স্যার গুণ করব? সব গুণ করতে গেলে পরীক্ষা শেষ সময়, পরীক্ষার সময় শেষ, তাহলে আমি সেই জিনিসটা কখনোই করতে পারি না। তাহলে আমাকে এটা দেখতে হবে যে 7কে 35 দিয়ে যদি আমি ভাগ করি, আমার প্রথম কেসে রিমাইন্ডার হচ্ছে 0। তারপরে 7কে 67 দিয়ে ভাগ করলে আমরা জানি 7 9 63 হয়, তাহলে ভাগ শেষ কত থাকছে 4। তারপরে 7কে 58 দিয়ে ভাগ করলে 7 8 56 হয়, ভাগশেষ থাকছে 2। তারপরে 7কে 78 দিয়ে ভাগ করে 7 11 77 হয়, ভাগশেষ থাকছে 1। তারপরে 7কে 89 দিয়ে ভাগ করতে গেলে 7 12 84 হয়, তাহলে ভাগশেষ থাকছে 5। এবারে সবগুলোকে যদি আমরা গুণ করি, আমরা তো জানি যে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে ইটসেলফ রেজাল্ট 0 হয়, তার মানে এখানে রিমাইন্ডার কিছু থাকবে না। অর্থাৎ বোঝা গেল ব্যাপারটা, যে এরকম সংখ্যা থাকতে পারে, এখানে 35-এর জায়গায় ধরো 36 আছে, তখন আমাকে এখানে 0-এর জায়গায় এখানে তখন চলে আসবে আমার 1। তখন আমাকে 4 1 কে 4, 4 2 8, 8 5 40, 40কে আবার আমাকে তখন এখানে 7 দিয়ে ভাগ করতে হবে। তখন আমি করব 5 7 35, তখন আমার রিমাইন্ডার চলে আসবে 5। কিন্তু যখনই আমি দেখব কোনো একটা সংখ্যাকে ভাগ করার পর যদি আমার রিমাইন্ডার 0 চলে আসে, তাহলে আর আমার অঙ্কটা করার দরকারই নেই, কারণ যে কোনো সংখ্যাকে আমি যদি 0 দিয়ে গুণ করি তাহলে তো আমার 0ই হয়, তাহলে অটোমেটিক্যালি রিমাইন্ডারও 0 হবে। এইরকম টেকনিকের অঙ্ক কিন্তু, এই প্রসেসের অঙ্ক কিন্তু এনটিপিসি পরীক্ষায় খুব বেশি করে আসে, এবং তোমাদেরকে এই রিমাইন্ডার থিওরেমের কনসেপ্ট কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে আমি তোমাদেরকে একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি, তোমরা বাড়িতে হোমওয়ার্ক রইল, হোমওয়ার্ক নয়, তোমরা এই ভিডিওটারই কমেন্ট সেকশনে কিন্তু প্রত্যেকে উত্তর করবে। তো যদি ধরো একে আমি ভাগ করছি 12 দিয়ে, তাহলে রিমাইন্ডার কত হবে প্রত্যেকে কমেন্টে লিখবে। তো 26 গুণ 78 গুণ 53 গুণ 54, একে আমি 12 দিয়ে ভাগ করছি, কত আমার রিমাইন্ডার বেরোবে। সবসময় একটা মাথায় রাখবে যে যখন এখানে চিহ্ন যোগ, তখন আমি রিমাইন্ডারগুলোকেও যোগ করছি, আর যখন এখানে চিহ্ন গুণ, তখন আমি রিমাইন্ডারগুলোকেও গুণ করছি। তাহলে এখানেও আমাকে সেই প্রসেসটা করতে হবে। প্রত্যেকে কমেন্ট সেকশনে এটার উত্তর লিখবে যে কত হচ্ছে। বোঝা গেছে? এটা এনটিপিসি পরীক্ষায় আসা একটা অঙ্ক, ঠিক আছে? তাহলে প্রত্যেকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই উত্তরটা লিখবে। তাহলে রিমাইন্ডার থিওরেম সম্পর্কে একটা আইডিয়া তোমাদের তৈরি হয়ে গেল যে রিমাইন্ডার থিওরেম থেকে কীরকম টাইপের অঙ্ক আসতে পারে। এইবারে আমরা যে একটা ছোট্ট চ্যাপ্টার দেখব, সেটা হচ্ছে বর্গ এবং ঘন। যে কোনো সংখ্যার স্কোয়ার এবং কিউব কিভাবে অতি তাড়াতাড়ি আমি বার করতে পারি। দেখো, স্কোয়ার এবং কিউব পরীক্ষাতে ডাইরেক্টলি যেরকম আসে, সেরকম তোমাকে ম্যাক্সিমাম এটাকে টুলস হিসেবে ব্যবহার করা হয়। তোমাকে এই টেকনিকগুলো কিন্তু তোমাদেরকে বিভিন্ন সময় ক্যালকুলেশনে খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করতে তোমাদেরকে সাহায্য করবে। তো এই জন্য কিন্তু আমাদেরকে এই বর্গ এবং ঘন কিভাবে শর্ট টেকনিকে করা যায় সেটা আমাদেরকে শিখতেই হবে। যেমন ধরো, যদি কোনো সংখ্যা এ বি ফরম্যাটে থাকে, অর্থাৎ যে কোনো সংখ্যা, ধরো আমি তোমাকে বললাম 56, ধরো আমি তোমাকে বললাম 25, ধরো আমি তোমাকে বললাম 34, আমি এই সংখ্যার স্কোয়ার কি করে বার করব? স্কোয়ার করার অর্থ প্রত্যেকেই জানো, যে কোনো সংখ্যার স্কোয়ার করার অর্থ হচ্ছে, ধরো এক্স যদি থাকে, তাহলে এক্স এর স্কোয়ার করার অর্থ হচ্ছে সেই সংখ্যাটাকে দুবার গুণ করা। অর্থাৎ আমাকে এখানে এই সংখ্যাগুলোকে 56 গুণ 56 বা 25 গুণ 25 বা 34 গুণ 34 এরকম করে আমাদের করতে হবে। সেটা তো টাইম টেকিং। কীভাবে তাড়াতাড়ি করব? তাড়াতাড়ি করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই এ স্কোয়ার টু বি স্কোয়ার ছোটোবেলাকার যে নিয়ম, সেই নিয়ম আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে করবো চলো দেখে নিই। এখানে যদি আমি 56টা করে দেখাই, তাহলে 56 ক্ষেত্রে আমাকে এটাকে ধরতে হবে এ, এটাকে ধরতে হবে বি, ঠিক আছে? এইবার আমাকে পিছন দিক থেকে শুরু করতে হবে। তাহলে প্রথমে আমাদের পিছনের অ্যাপ্লিকেশন কি আছে? বি এ স্কোয়ার। তাহলে বি এ স্কোয়ার মানে 6 এর স্কোয়ার, অর্থাৎ 6 6 36 6, হাতে রইল 3। নেক্সট স্টেপ আমাদের কি আছে? 2ab, অর্থাৎ 6 5 30, 30 2 60, 60-এর সাথে 3 যোগ করলে হয় 63 3, আবার হাতে রইল 6। এরপরে কি আছে? এ স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার, তাহলে 5 5 25, 25 আর 6 31, 3 1 3 6, এটা স্কোয়ার বেরিয়ে চলে এলো। এইরকম শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু এগুলো স্কোয়ার খুব সহজেই তোমরা করতে পারবে।
বোঝা গেছে প্রত্যেকের? এরকম শর্ট টেকনিক কিন্তু অ্যাপ্লাই করে তোমরা প্রত্যেকে কিন্তু এগুলোর স্কোয়ার বার করতে পারবে। ধরো তোমাদেরকে 34টা যদি করে দেখায়, আর একটা এক্সাম্পল নিয়ে দেখাই, তাহলে আমি এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, তাহলে 4 4 16 6, হাতে রইল 1, এরপরে 3 4 12, 12 দুগুণে 24, অর্থাৎ 2ab করছি, 3 4 12, 12 দুগুণে 24, 24 আর 1 25, 25 এর 5, হাতে রইল 2, এ স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার, তাহলে 3 3 9 আর 2 11, অর্থাৎ 1156 হয়ে গেল কার? 34 স্কোয়ার। প্রত্যেকের বোঝা গেছে 34 স্কোয়ারটা কিভাবে আমরা পেলাম? তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যার কিন্তু স্কোয়ার বার করতে পারি। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে যদি আমাদের এমন কোনো সংখ্যা থাকে যেখানে কিনা 5 আছে লাস্টে, তার স্কোয়ার করা কিন্তু আরও সহজ। তুমি এই নিয়মেও করতে পারো। আরও একটা নিয়ম আমি তোমাদেরকে দেখিয়ে রাখছি, সেটা হচ্ছে যে সংখ্যার স্কোয়ার তুমি করছো যদি তার লাস্টে 5 থাকে, তখন তোমাকে যেটা করতে হবে, দেখো 5 মানে হয় লাস্টে 25 লিখে দাও, 5 স্কোয়ার। আর এখানে 2 আছে, তাহলে 2 এর পরে কি হয়? 3। নর্মালি যখন আমরা সংখ্যা পড়ি তখন 2 এর পরে 3 হয়, তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়? 6, 625। ধরো আমি তোমাকে বললাম এখানে 65 স্কোয়ার বার করতে হবে, তাহলে যখনই লাস্টে 5 আছে আগে লাস্টে 25 লিখে দাও। 6 এর পরের সংখ্যাটা কি? 7, তাহলে 6 7 42 লিখে দিলাম, 4 2 2 5 উত্তর। এইরকমভাবে যে কোনো সংখ্যার কিন্তু তোমরা স্কোয়ার বার করতে পারবে আপ টু 1 থেকে 99 অবধি। যে কোনো সংখ্যার স্কোয়ার বের করবার আরও নিয়ম আছে, আস্তে আস্তে তোমাদেরকে সবটাই দেখানো হবে, তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে তোমাদের সবটাই দেখানো হবে। আগে তোমাদেরকে বেসিক জায়গাগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার করাবার চেষ্টা করছি, যাতে বেসিক যে জিনিসগুলো সেটা সম্পর্কে তোমরা কমপ্লিটলি ফ্যামিলিয়ার হয়ে যাও। নেক্সট আমাদের এরকমই স্কোয়ারের মতন যদি আমাদেরকে কিউব জানতে চায়, তো কিউব কীভাবে করব? দেখো আমি তোমাদেরকে প্রথমে এখানে না এই স্লাইডটাতে তোমাদেরকে আমি স্টেপগুলো লিখে রেখেছি, তোমরা স্টেপের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি সরে যাচ্ছি একবার, তোমরা প্রত্যেককে এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কি বলছে? স্টেপ 1-এ ইউনিট ডিজিটের কিউব করে 3 ডিজিটে লিখতে হবে, দশক সংখ্যা কিউব করে 3 ডিজিটে লিখতে হবে। তারপরে সেকেন্ড স্টেপ, থার্ড স্টেজে বলছে দশক ডিজিটের স্কোয়ার করে একক ডিজিটের সাথে গুণ করতে হবে এবং সেটিকে 3 দিয়ে গুণ করতে হবে। এবং ফোর্থ স্টেজ, ইউনিট ডিজিটের সাথে স্কোয়ার করে ডিজিটের সাথে গুণ করে সেটিকে আবার 3 দিয়ে গুণ করতে হবে এবং ডান দিকে লিখতে হবে। আমি আস্তে আস্তে তোমাদেরকে অঙ্কের মাধ্যমে করে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম কথা, একটা কথা মাথায় রাখবে, কিউব করতে গেলে কিন্তু আমাদেরকে 1 থেকে নিয়ে আপ টু অন্তত 9 অবধি, এটা 9 হবে, এটা ভুল হয়ে পড়ে গেছে এটা, ঠিক আছে, আপ টু 9 অবধি তোমাদের কিন্তু কিউব, আপ টু 9 অবধি কিউব কিন্তু তোমাদেরকে আগে মুখস্থ রাখতে হবে, 1 থেকে নিয়ে 9 অবধি। এবারে ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি 43-এর কিউব কীভাবে করব। আমরা প্রত্যেকে জানি 4-এর কিউব কত হয়। দেখো 4-এর কিউব এখানে লেখা আছে 64, তাহলে আমাকে এখানে 3টে সংখ্যা লিখতে হবে, অর্থাৎ 0 6 4 আমি লিখে দিলাম। তারপরে আমাকে নেক্সট সংখ্যাটা কি আছে? 3, 3-এর কিউব কত আছে? এটা 33 হয়ে গেছে, এটাও এখানে হবে হচ্ছে 3-এর কিউব। তাহলে আমাকে 3-এর কিউবটাকে এরকম করে লিখতে হবে 0 2 7, এটা হয়ে গেল আমার সেকেন্ড স্টেজ। অর্থাৎ ফার্স্ট স্টেপে আমাকে প্রথম সংখ্যাটার কিউব 3টে ঘরে লিখতে হবে, সেকেন্ড সংখ্যাটারও আমাকে কিউব 3টে ঘরে লিখতে হবে। যদি দুটো সংখ্যা থাকে, অর্থাৎ যেমন এগুলো ধরো দুটো করে সংখ্যা হয়, তাহলে এগুলোকে আমাকে একটা লাস্টে শূন্য বসিয়ে 3টে সংখ্যা করে লিখতে হবে, অর্থাৎ 0 6 4 0 2 7, এভাবে আমি লিখলাম। নেক্সট স্টেপ আমাদের কি হবে? নেক্সট স্টেপ হচ্ছে আমাকে এই প্রথম যে সংখ্যাটা 4, এই 4-এর আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে 4-এর যখন আমরা স্কোয়ার করব তখন আমরা কি পাবো? 4-এর স্কোয়ার করলে আমরা পাবো 4 4 16, তার সাথে আমাকে 3 যেহেতু লেখা আছে, এই 3 আমাকে গুণ করতে হবে, তাহলে 3 16 কত হয়? 48। এবারে যেহেতু আমি কিউব করছি তাই জন্য আবার আমাকে 3 গুণ করতে হবে, তাহলে আমার কত হয়? 3 8 24, 4 হাতে থাকে 2, 3 4 12 আর 2 14, এই যে 144 এলো, লাস্টের দুটো ঘরে দুটো শূন্য বসাতেও পারো, দিয়ে লিখে 144 তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে থার্ড স্টেজ। প্র্যাকটিস করতে থাকলে এগুলো সরগড় হয়ে যাবে। ফোর্থ স্টেজ কি বলছে? ফোর্থ স্টেজ হচ্ছে প্রথমে আমি 4-এর কিউব নিয়ে নিচ্ছি, এবার আমাকে 3-এর কিউব নিতে হবে, 3-এর স্কোয়ার নিতে হবে। তাহলে 3-এর স্কোয়ার আমার কত হয়? 9। 9-এর সাথে যে সংখ্যাটা বাকি রয়েছিল কত? 4,
তাহলে 9 এর সাথে 4 গুণ করে দাও, কত হয় 36। আবার আমি কিউব করছি মানে আবার আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, কত হবে 108। এবারে আমি একটা ঘর ফাঁকা রেখে 108 বসিয়ে দেবো, বাস। এবারে সবগুলোকে যোগ করে দাও, এখানে 7, এখানে 8 আর 2 10 শূন্য, হাতে একে 1, 4 আর একে 5, 4 4 8 আর একে 9, 6 আর একে 7, এভাবে চলে এলো 7 9 5 0 7 79507 উত্তর। অর্থাৎ প্রথম স্টেজটা হচ্ছে আমাকে এখানে 3টে ডিজিটের সংখ্যাটা লিখতে হবে। যদি ধরো আমাকে এখানে 7-এর কিউব বলতো তাহলে তো এটা অবশ্যই 3টে সংখ্যাতে চলে আসতো, তাহলে আমার মাথায় ব্যথা নেই। যদি না আমাদের 3টে সংখ্যায় আসে তখন আমাদেরকে 0 অ্যাড করে সেটাকে 3টে সংখ্যায় লিখতে হবে, পাশাপাশি বসাতে হবে, অর্থাৎ 4-এর কিউব আর 3-এর কিউব। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ কি? এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজে আমরা কি করছি? সেকেন্ড স্টেজে আমরা প্রথমে এই সংখ্যাটার স্কোয়ার করছি, তারপরে তাকে 3 দিয়ে গুণ করছি, আবার তাকে 3 দিয়ে গুণ করছি, অর্থাৎ 4-এর স্কোয়ার করলাম 16 হলো, তারপরে তার পরের সংখ্যাটা 3 যেহেতু আছে তাই জন্য 3 দিয়ে গুণ করলাম 48 হলো, আর কিউব করতে হচ্ছে বলে আমাকে আবার 3 দিয়ে গুণ করে 144 আসছে, সেটাকে আমি দুটো শূন্য লাস্টে লিখে তারপর 144 লিখেছি। এরপরে 4 হয়ে যাবার পরে আমার 3 পড়ে থাকে, তাহলে 3-এর স্কোয়ার করলাম 9 হলো, তার সাথে আমি আবার যে সংখ্যাটা পড়ে রয়েছে 4, অর্থাৎ 4 গুণ করেছি, 4 9 36, আর কিউব করছি বলে আবার আমাকে 3 গুণ করতে হচ্ছে, 108 আমার চলে এলো। আর এই 108কে এবারে আমি একটা সংখ্যা গ্যাপ দিয়ে লিখবো। সবগুলোকে যোগ করে দাও, দেখো তোমাদের ফিগার চলে এলো 79507। এইভাবে তোমরা কিন্তু যে কোনো সংখ্যার স্কোয়ার এবং কিউব খুব সহজেই করতে পারবে। তোমরা র্যান্ডমলি বাড়িতে 1 থেকে 99 অবধি যে কোনো সংখ্যার কিউব করে তোমরা দেখতেই পারো। এবার তোমাদের মনে হতে পারে স্যার এর থেকে বড় সংখ্যারও কিউব আসে না, দরকার পড়ে না। পরীক্ষার হলে আমাদের ততটুকুই শিখতে হবে যতটুকু পরীক্ষার জন্য দরকারি। পরীক্ষা এর বেশি কিউব তোমাদেরকে দরকার পড়বে না, হিসাবের জন্য এটাই এনাফ। যদি এটুকু তোমরা শিখতে পারো, মোর দ্যান সাফিসিয়েন্ট। আশা করি এই ভিডিওটা, এই ট্রিকগুলো তোমাদের ভালো লেগেছে। তোমরা অতি অবশ্যই তাহলে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই জানাবে, লাইক করবে, আর যেগুলো কোশ্চেন তোমাদেরকে দিলাম সেগুলোর অবশ্যই কিন্তু তোমাদের অ্যান্সার কমেন্ট সেকশনে দেবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও নতুনত্ব ভিডিও নিয়ে আমরা আবার আসছি। আরআরবি এনটিপিসির জার্নি এরকম করে চলতেই থাকবে। পরবর্তী স্টেশন আবার কবে আসছে সেটার জন্য কিন্তু স্ক্রিনে চোখ রাখো। আজকের জন্য এখানেই, ধন্যবাদ।